আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে। আমার চ্যানেলের নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আমি রিপিট করছি, ডক্টর আতাউরস অ্যানালিসিস। ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন একটি কথা বলতে চাই। সেটি হলো দেশের রাজনীতি নিয়ে। রাজনৈতিক অঙ্গন রীতিমতো সোচ্চার হয়ে আছে। বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচারণা চলছে। বিএনপির মতো করে, জামাতের মতো করে, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দল তাদের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু একটি দলের পক্ষ থেকে আরেকটি বড় দলের বিরুদ্ধে যত অপপ্রচার, মিথ্যা তথ্য সম্বলিত কথা বলা হচ্ছে, সেগুলো নিতান্তই আপত্তিকর এবং আমাদের কাছে এখন আপাতত অগ্রহণযোগ্য বলেই মনে হচ্ছে। বিএনপির কোনো নেতা বলছেন আমরা শরিয়া আইন মানি না। কেউ বলছেন আমরা মদিনার ইসলাম চাই, মওদুদের ইসলাম চাই না। কেউ বলছেন আমরা সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করব। কেউ বলছেন আমরা সুশাসন কায়েম করব। আবার একই দল বলছেন যে আমরা সর্বদলীয় সরকার গঠন করব, ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা নানান দিকে চলছে। আবার জুলাই সনদ নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে। বিএনপি বলছে জুলাই সংসদ তাদের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করা হয়েছে। জামাত বলছে যে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা হারিয়েছে, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা সমাজে প্রচলিত আছে এখন। তা আমরা এগুলোর চাইতে বরং সকল দলকে অনুরোধ করি, আপনারা মেহেরবানি করে কোন এলাকার উন্নয়নের জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন, কি কৌশল অবলম্বন করবেন, সেই সম্পর্কে জনগণের কাছে কথা বলাই বোধহয় বুদ্ধিমানের কাজ। তাহলে জনগণ আপনাদেরকে পছন্দ করবে কি করবে না সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আপনারা যদি এখন নির্বাচন সংশ্লিষ্ট, দেশের উন্নয়ন সংশ্লিষ্ট, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সংশ্লিষ্ট কথাবার্তা না বলে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন, তাহলে জনগণ আপনাদের কাছ থেকে কি মেসেজ পাবে? জনগণকে তো ভালো মেসেজ দেওয়া দরকার। কে কোন চেতনায় বিশ্বাসী ছিল, এই সমস্ত কি জনগণ আর শুনতে চায়? চেতনার দিন তো খতম। এখন দেশের জনগণ চায় কর্মসংস্থান, দেশের জনগণ চায় দুবেলা দুই মুঠো খাবার নিশ্চয়তা, দেশের জনগণ চায় সামাজিক নিরাপত্তা, দেশের জনগণ চায় শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতির নিশ্চয়তা। আপনারা এই সমস্তগুলো কিভাবে নিশ্চিত করবেন? দেশের জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে। এছাড়াও আমাদের রোহিঙ্গা উদ্বাস্তু টানতে হচ্ছে প্রায় 13 লাখের মতো। প্রতিনিয়ত সে সংখ্যা বেড়ে যাচ্ছে। তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা হবে, এই সমস্ত কৌশলগুলো বলুন। আমাদের দেশের সমস্ত নদীগুলো ভরাট হয়ে গেছে, তিস্তা প্রকল্প এখনও ঝুলে আছে। এগুলোর খনন কার্য শেষ করে এগুলোকে নাব্য না করা পর্যন্ত দেশের একটা বিশাল ভূখণ্ড নদীগুলো দখল করে আছে। 56,000 বর্গমাইলের একটা ছোট্ট দেশ, 18 কোটি মানুষ, আর সে দেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকার নদীগুলো দখল করে আছে। এটা কি কোনো সভ্য দেশে হওয়া সম্ভব? উচিত? এটা কোনো অবস্থাতেই বাংলাদেশের জন্য কাম্য হতেই পারে না। কাজেই আসুন আমরা এই সমস্তগুলো নিয়ে কথা বলি। আমরা পদ্মা নদী, মেঘনা, যমুনা, তিস্তার খনন কার্য করব কিনা? অন্যান্য ছোটোখাটো নদীগুলোও তো ব্যাপক এলাকা দখল করে বসে আছে, অথচ সেই নদীতে পানি থাকে না। তো সেই নদীগুলোকে খনন করে পানিকে গভীরে ঢুকিয়ে দিয়ে 2 পাড় খালি করে আমরা সেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড কি করব সেগুলো নিয়ে কথা বলা উচিত না?
আপনারা এই সমস্তগুলো না করে সেই 55 বছর 54 বছর আগেকার ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেছেন। তার মানে আপনারা কি জানেন যে ময়লা যদি রাস্তায় পড়ে থাকে তাহলে যেভাবে পড়ে আছে সেভাবে পড়ে থাকতে দেওয়া উচিত? এগুলোকে যত ঘাঁটাবেন তত দুর্গন্ধ ছড়াবে। এটা আপনারা জানেন না? না জানলে আমার কাছ থেকে শুনে নিন। কাজেই ময়লা ঘাঁটাঘাঁটি করেন না, এগুলোর দিন শেষ। জনগণ এখন শিক্ষিত হয়ে গেছে, জনগণ আধুনিক প্রযুক্তির আন্ডারে এখন সমস্ত কিছু জানে, তারা চিন্তা করতে শিখেছে। বিশেষ করে জুলাই 24-এর গণ অভ্যুত্থানের পরে জনগণ আরও রাজনীতি সচেতন হয়ে উঠেছে। সুতরাং আপনারা বিভ্রান্তমূলক, অশ্রাব্য, অশ্লীল, অগ্রহণযোগ্য, অযৌক্তিক, মিথ্যা তথ্য সমৃদ্ধ, ষড়যন্ত্রমূলক, প্রতারণামূলক কথাবার্তা যত বেশি বলবেন জনগণ তত আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আশা করি আপনারা স্মরণ রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন। গোটা দেশবাসীর জন্য শুভকামনা। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত আছে। বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতি কোথাও পরিলক্ষিত হয় না। আমি 1985 সালে ইন্ডিয়াতে গিয়েছিলাম পিএইচডি করার জন্যে। সবশেষে 88 সালে ডিগ্রি শেষ করার পরে যখন আবার 89 সালে আমি আমার ডিফেন্স করতে ইন্ডিয়াতে যাই, তখনও গিয়ে দেখি সে 1985 সালে জিনিসপত্রের দাম যা ছিল 1989 সালেও জিনিসপত্রের ঠিক দাম তাই। আমি তখন 3 টাকা 75 পয়সা কেজিতে চাল কিনে খেয়েছি। 1989 সালে গিয়ে দেখি সেই চালের দাম 3 টাকা 75 পয়সাই আছে, একই মানের চাল। আমাদের দেশে কি এটা সম্ভব? আমাদের দেশে রাতারাতি জিনিসপত্রের দাম বেড়ে যায়। প্রতি কেজি চালের দাম কেজি প্রতি 5 টাকা 7 টাকা করে রাতারাতি বেড়ে যায়। মরিচের দাম 15 দিন পরেই 50 টাকার মরিচ 400 টাকা কেজি হয়ে যায়। এরকম বর্বর আচরণ কোনো দেশের ব্যবসায়ী মহল বা সিন্ডিকেট করে না। অন্য কোনো দেশে এরকম সিন্ডিকেট নাইও। কাজে আপনারা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি, দেশের মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচুর বেকার সমস্যার সৃষ্টি হয়েছে। এই বেকার সমস্যা করোনার সময় থেকেই শুরু হয়েছে। এরপরে জুলাই গণ অভ্যুত্থান 24-এর পরে আরও বহু শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ ছাড়া হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের তাদের শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়েছে। হাজার হাজার শ্রমিক বেকার হয়েছে। এই সমস্ত শ্রমিকদের কর্মসংস্থানের জন্য আর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আপনারা এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলুন। এদের ভাগ্য উন্নয়নের জন্য কি করা হবে? আমাদের লক্ষ লক্ষ বেকার শ্রমিক, শিক্ষিত বেকার রয়েছে দেশে। বিদেশি শ্রমিকরা এসে লক্ষ লক্ষ, প্রায় 30 লক্ষের মতো বিদেশি শ্রমিক বাংলাদেশে কাজ করে, অথচ আমাদের দেশের কোটি কোটি মানুষ বেকার। এই সমস্ত সমস্যার সমাধানগুলো আপনারা কী করে করবেন? আমাদের বিদ্যুৎ সংকট রয়ে গেছে, অথচ আমাদের 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হলে সেখান থেকেই 2,400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে। এছাড়া পায়রাতে, তারপরে আমরা এই রাঙামাটিতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আরও অধিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করাতে পারি কিনা। এছাড়া তাপ বিদ্যুৎ প্রকল্প কোথায় কোথায় করা যেতে পারে, উত্তরাঞ্চলে কোনো বিদ্যুৎ কেন্দ্র করা উচিত কিনা, সিলেট অঞ্চলে কোনো বিদ্যুৎ কেন্দ্র করা উচিত কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনারা জাতির সামনে উপস্থাপন করুন। আজে বাজে কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত না করে জাতিকে স্বপ্ন দেখান। যে জাতির স্বপ্ন দেখাতে পারে, যে জাতির স্বপ্ন দেখতে পারে, সেই জাতির সামনের দিকে এগিয়ে যায়। পিছনের জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করে দুর্গন্ধ ছড়ানোর আমি কোনো অর্থ দেখি না। আশা করি আপনারা রাজনৈতিক দলগুলো এগুলো ভাববেন আর এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।